সাত সকালবেলা এরকম জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি কান্নাকাটি কোনো কিছুই ভালো লাগে না। এই তুমি চুপ করবা? তুমি অনেক পাষাণ। হ্যাঁ, পাষাণ না হলে কি আমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাইটা এত কষ্টে থাকে? ওরা অভাব অনটনে দিন পার করছে। ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাই তো আমাদের বাসায় ভালো আছে। এক মেয়ে যখন ভালো আছে, তাহলে আরেক মেয়ে অভাবে থাকলে আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি? তুমি থাকলেও আমার শান্তি আসছে না, আমার তো ভালো লাগছে না। কেন ওদেরকে এ বাড়িতে এনে কি ভালো রাখা যায় না? শান্তিতে থাকতো। আমিও তো চাই আমার দুইটা মেয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক, কিন্তু তোমার মেয়ে তো আর চাই নাই। তোমার মেয়ে ভালোবাসে একটা কৃষকের ছেলেকে। আমার এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও, এত সুখে শান্তিতে থাকার পরেও একটা কৃষকের ছেলেকে বিয়ে করতে গেল কেন? হ্যাঁ, জানে না ওই কৃষকের ছেলে তাকে ভালো রাখতে পারবে না? হ্যাঁ বাপ, আপনি ঠিক কথাই বলেছেন। সামান্য এই কৃষকের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে যদি মেনে নেন, তাহলে আমার মনে হয় না যে আপনার মেয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। কারণ এই কৃষকের বাচ্চারা তো দিন আনে দিন খায়। দেখছেন না আপনার ছোট মেয়েকে আমি কত সুখে শান্তিতে রেখেছি, অনেক দামি দামি শাড়ি গহনা পরাচ্ছি। আব্বা, মা তো ঠিক কথাই বলছে। তুমি এক কাজ করো, আপুকে আমাদের এই বাসায় নিয়ে এসো। তাছাড়া আপু তো ভালোবেসে কোনো ভুল করে নাই, ভালোবেসে একজনকে বিয়ে করছে, এটা কি অন্যায় কিছু করছে? এই জন্য আপুকে তুমি এত বড় শাস্তি দিবা? আপু যদি এই বাসায় আসে, আমরা সবাই মিলে কত শান্তিতে থাকতে পারবো, হাসি খুশি থাকতে পারবো। আমাদের আর আপুকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাবা, তুমি আমার মায়ের কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মাকে বলে দাও তার আদরের মেয়েকে এবং মেয়ের জামাইকে এই বাড়িতে চলে আসতে। এখন থেকে তারা এখানেই থাকবে। আসলে তুমি উপরে পাষাণ হলেও না, তোমার মনটা ভিতর থেকে একেবারে কাদা মাটির মতো। তুমি একজন ভালো বাবা, এটা তুমি প্রমাণ করলে। জুই, তুই তোর বড় আপুকে ফোন দে, আর আমি ওর জন্য ভালো মন্দ রান্না করি। বড় জামাই আসবে। চল ঠিক আছে মা। না, এইটা কখনোই হতে দেওয়া যাবে না। বড় বোনের জামাই যদি এই বাড়িতে চলে আসে, আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, সম্পত্তির ভাগও নেবে। আর এই সমস্ত প্ল্যান যে আমি করতেছি, এইটা যদি কোনোভাবে শ্বশুর জেনে যায়, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। কোনোভাবে প্ল্যান করে ওকে এই বাড়িতে আসতে দেওয়া যাবে না। এই তোমার আবার কি হলো? আরে কি ভাবছোটা কি সেটা বলো। ভাবতেছি তো বাবা অনেক কিছু। এই যে ধরেন, আপনার বড় আদরের মেয়েটা সামান্য একটা কৃষকের ছেলের সাথে পালিয়ে বিয়ে করলো। আপনি হুট করে তাদের সম্পর্কটা মেনে নিতে চাচ্ছেন, আবার এই বাড়িতে নিয়ে আসতে চাচ্ছেন। আমার মনে হয় এই গরিবের বাচ্চা এই বাড়িতে আসবে কেন জানেন? আপনার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। এই জন্যই ভাবতেছিলাম যে আপনি একটু বোঝাই, চিন্তা ভাবনা করে দেখেন, ওই ছেলে যদি এই বাড়িতে আসে, আপনি আমার জন্য খুব খারাপই হবে। কারণ সম্পত্তির ভাগ ছাড়া তো গরিবের বাচ্চারা কিছু বোঝে না। তাছাড়া গরিব মানুষ, তাদেরকে এই সুন্দর বাড়িতে রাখাটাও ঠিক হবে না মনে হয়। দেখো না, আমি তো আর ইচ্ছা করে এইসব করি নাই। তোমার শাশুড়ি মা যেভাবে সকাল সকাল কান্নাকাটি শুরু করছে, তার জন্য তো আমার এগুলা করা। তাছাড়া তো আমার তো দুইটা মেয়ে আমার কলিজার টুকরা। ছোট মেয়ে যেরকম কলিজার টুকরা, বড় মেয়ে কলিজার টুকরা। একটা মেয়ে সুখে থাকবে আর একটা মেয়ে কষ্ট করবে, সেটা আমি হতে দেব না। কিন্তু বাবা, তাই বলে কি এই গরিবের বাচ্চাকে জামাই হিসেবে মেনে নেবেন? আমার তো মনে হয় এই গরিবের বাচ্চাটা বড় আপুকে ভালোবেসে বিয়ে করে নাই, এই সম্পত্তির লোভে বিয়ে করছে। আপুকে বিয়ে করে এই বাড়িতে ঢুকে আমাদের সব সম্পত্তি নিয়ে নেবে, তারপরে আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিবে। আব্বা, আমার মনে হয় এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। যত যাই হোক, চোখে চোখে রাখতে হবে। আচ্ছা জামাই, একটা বুদ্ধি দাও তো, কি করলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে সেটা বলো তো। সেটা আপনি আমার উপরে ছেড়ে দেন। আমি থাকলে আপনার মান সম্মান সম্পত্তি কোনো কিছু নষ্ট হতে দিব না। আব্বা জান, কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। প্রয়োজন হলে আঙ্গুলটা বাঁকা করব,
হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি এখন উঠলাম। এবার আসো তুমি ঘুঘু, তোমাকে ফান্দে ফেলে তেল বের করব। কি হলো জুই, দাঁড়িয়ে আসো কেন? দুলাভাইকে মাছের মাথাটা দাও, আর এইখান থেকে একটা মাংসের পিস দাও। আরে থাক থাক, আব্বাকে দাও, আমার লাগবে না। আরে দুলাভাই, কি যে বলেন না, এগুলা রোজ রোজ খেতে খেতে আমাদের অভ্যেস হয়ে গেছে, রুচিও নষ্ট হয়ে গেছে। এগুলা খেতে আর ভালোই লাগে না। তাছাড়া আপনি গ্রামের মানুষ, কি খান না খান, শাক পাতা লতা পাতা খান, আপনি মনে হয় এরকম বড় মাছের মাথা, বড় মাংসের টুকরা চোখেই দেখেন নাই। খান খান, লজ্জা পাচ্ছেন কেন? এই যে তুমি আবার দাঁড়িয়ে আছো, দাও না। আম্মা, আব্বা, এই প্রথমবার এই বাড়িতে আসলাম তো, তাই আপনাদের জন্য সামান্য কিছু উপহার এনেছি। আম্মা, এই শাড়িটা আপনার জন্য কিনেছি। আব্বা, এটা আপনার জন্য পাঞ্জাবি একটা। শালিকা, তুমি কি পছন্দ করো তা তো আমি জানি না, আর ছোট জামাই কি পছন্দ করে সেটাও জানি না। এক কাজ করি, কাল তোমাদেরকে মার্কেটে নিয়ে যেয়ে তোমাদের পছন্দ মতো তোমাদের ড্রেস কিনে দেবো। বাহ, শাড়িটা তো খুব সুন্দর, জামাইয়ের পছন্দ আছে বলতে হয়। আম্মা, এটা আমি পছন্দ করে কিনি, আপনার মেয়ের পছন্দ এটা। হ্যাঁ, ও তো বরাবরই আমার পছন্দটা জানে। দেখি আব্বা, দেখি দেখি পাঞ্জাবিটা। সি 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 সি, আপনাকে এই কম দামি পাঞ্জাবি আপনার জামাই দিয়েছে? আল্লাহ, দেখো যে দেখো, সেদিন আমরা মার্কেট থেকে আসার সময় ভ্যানের উপর দেখলাম না এগুলো বিক্রি করছে। এগুলো তো 200 টাকার পাঞ্জাবি। বাবা, আপনি 200 টাকার পাঞ্জাবি পরবেন? হ্যাঁ বাবা, এটা আসলে 200 টাকার পাঞ্জাবি, আমি দেখেছি। জামাই, তুমি আমাকে কি ভেবেছো? আমি ফুটপাতের কম দামি কাপড় চোপড় কখনো পরেছি? হ্যাঁ, আরে আমার ঘর মোছা যে কাপড়টা, সেই কাপড়ের দাম কত সেটা তুমি জানো? আব্বা, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা 200 টাকার কম দামি পাঞ্জাবি না, আমাদের গ্রামের সব থেকে বড় দোকানের সব থেকে দামি পাঞ্জাবি এটা। তোমার ওই দামি পাঞ্জাবির আমি নিকুচি করি? বাবা, তুমি আমার সামনে আমার জামাইকে অপমান করছো। ও কত শখ করে ভালোবেসে তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছে, তুমি এভাবে ফেলে দিলা। ফেলে দিয়েছি, বেশ করেছি। শোন, তুই এটা ভাবিস না তোকে বাসায় ডেকে এনেছি বলে তোর স্বামীকে আমি মেনে নিয়েছি। আর শোন, যদি আমার বাসা থাকতে হয় তাহলে আমার পছন্দ অপছন্দ জেনে শুনে তারপর আমার বাসা থাকতে হবে, কথাটা মনে থাকে যেন। আপা মাথা ঠান্ডা করেন আপা। আপা, আমি আপনার বেলের শর্ট বানাই দিচ্ছি। আপা, আপা এইসব দেখার জন্য তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসছো না? না না মা, তুই বস, মাথা ঠান্ডা কর। জানো বাবাজি, তুমি তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না, দেখবে কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোমরা অনেক দূর থেকে এসেছো। জুই, তোর বোন আর দুলাভাইকে ঘরে নিয়ে যা। ঠিক আছে, আসেন দুলাভাই। আপু তুমিও আসো, আসো। যা মা। এবার হলো তো শান্তি? আমি তোমাকে বলেছিলাম না যে আমার বাবা একজন কৃষকের ছেলেকে কোনোদিনও মেনে নেবে না। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, সে যে কত বড় অহংকারী সেটা আমি খুব ভালো করে জানি। সেজন্য তো বাধ্য হয়ে তোমার সাথে পালিয়ে গিয়ে আমাকে বিয়ে করতে হয়েছিল। তুমি কত ভালোবেসে কত শখ করে একটা পাঞ্জাবি এনে দিলে, কিভাবে চোখের সামনে, কিভাবে তোমার মুখের সামনে পাঞ্জাবিটা ছুঁড়ে ফেলে দিল। আর আমার ছোট বোনের জামাই, ও কিভাবে তোমার সাথে কথা বললো? ওর কি যোগ্যতা আছে তোমার সাথে এভাবে কথা বলার? ও কি জানে তুমি কতটা শিক্ষিত? তুমি এগুলো মেনে নিতে পারলো, আমি একদম এগুলো মেনে নিতে পারছি না। চলো
আমরা এক্ষুনি চলে যাবো এখান থেকে। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত রাতে এখান থেকে চলে গেলে বাবা রাগ করবে না? তাছাড়া বাবা তো খারাপ কিছু বলেনি, যেটা সত্যি সেটাই বলেছি। আমি তো তার পছন্দ না জেনেই তার জন্য একটা পাঞ্জাবি কিনে এনেছি। এত সম্মানীয় একজন মানুষ, ওই পাঞ্জাবি বলে তার সম্মান চলে যাবে না? আর ছোট জামাই বা কি খারাপ বলেছে? আসলেই তো আমরা এত দামি খাবার খেতে তো অভ্যস্ত না। গ্রামে তো আমরা শাক লতা পাতাই খাই। দীপ্ত, তুমি এগুলো কি বলছো? আমার বাবা তোমার সাথে এত খারাপ ব্যবহার করলো। আমার ছোট বোনের জামাই, ও তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করলো, আর তুমি হেসে উড়িয়ে দিচ্ছ। তুমি কি মানুষ? হ্যাঁ, আমি মানুষ, কিন্তু বোন মানুষ। তুমি আসলে একটা বোন মানুষ। তোমার সাথে আর কথা বলে কিছু হবে না। এবার যাও, ফ্রেশ হয়ে মানুষ হয়ে এসো। যাও খাও। যৌবনের ওই এমবি তোমার পুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। নন নো ভাবি, দরজা জানালা আটকাবেন না আমার গান শুনে। যদি আপনি আপনার জানালা আটকান, আমি লাথি মেরে আপনার জানালা ভেঙে তারপর আপনাকে গান শোনাবো। যৌবনের এই এমবি যদি পুরাইয়া গেলে। দুলা ভাই, দিলে তো তুলা ভাই বলে বুকের ভিতরে একটা পকাত করে আঘাত করে। কেন দুলা ভাই? তুমি ভালো করে জানো তোমার বউয়ের বড় বোন, তার সাথে আমার একটা সম্পর্ক। কিন্তু আমি তো কথা মুখে আটকায়। তোমার জ্যাঠস আমাকে রিজেক্ট করে চলে গেছে। তো তুমি বলো, ওই ওই কৃষকের চাইতে আমারটা কি ছোট? কি বললেন দুলা ভাই? নেগেটিভটি কথাটা নিও না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ কোনো অংশে কি আমি ওই কৃষকের চাইতে ছোট? না 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 দুলা ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কৃষকের ধন সম্পদের থেকে আপনার ধন সম্পদ অনেক বড়, কৃষকের ধন সম্পদ ছোট। এখন আসল কথায় আসি দুলা ভাই, হয়েছে কি, পুকুরে তো কিছু পোনা ছাড়তে হবে। সপ্তাহে কয়বার পোনা ফেলো তুমি? হয়েছে কি, ওই মানে পোনা তো সব নাই হয়ে গেছে। কিভাবে হয়েছে, ওই বন্যা হয়েছিল তো, বন্যার পানি তো সমস্ত পোনা ভেসে গেছে দুলা ভাই, বুঝেন তো। পোনা না ছাড়তে পারলে তো ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে পারবো না। এবারও তো পোনা বেরিয়ে যাবে। না 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 দুলা ভাই, এইবার তো পোনাকে কখনোই বাইরে যেতে দেবো না। চারিদিকে সুন্দর করে নেট দিয়ে ঘিরে দেবো, আর একটা পোনা বাইরে যেতে পারবে না। বুঝতে পেরেছি, তো তোমার মাথায় অনেক বুদ্ধি। পোনা আমি টাকা নিয়ে আসছি, ওয়েট করো। যৌবনের এমবি তোমার পুরাইয়া গেলে, যৌবনের এমবি তোমার পুরাইয়া গেল। চলবে না আর ধাক্কা মারিলে। দুলা ভাই বলতেছিলাম যে আর নাই, এগুলোতে তো হবে না। আপাতত এতটুকুই হোয়াইট করতে পেরেছি, আরো যদি হোয়াইট হয় পেয়ে যাবে। ঠিক আছে দুলা ভাই, আপাতত এইগুলা দিয়ে কাজ চালাই, পরে আপনি বাকিটা দিয়ে দিন। তবে একটা কথা মনে রাখবে, তো আমার শ্বশুরের মুখের দিকে তাকিয়ে কোটি কোটি টাকা আমি তোমার পিছনে ইনভেস্ট করছি। যদি আমার কাজ ঠিক 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 মতো না হয়, তাহলে এখানে চাপ দিয়ে ওখান দিয়ে পকাত করে সব বের করে ফেলব। না 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 দুলা ভাই, সেই সুযোগটা আমি কখনোই হতে দেব না, কারণ আমি ওইরকম কোনো কাজই করব না। শুনে খুব খুশি হলাম। ভুলটা যাতে তোমার না হয়, না হলে সব
পকাত হয়ে যাবে। আচ্ছা দুলা ভাই, তাহলে আমি আসি। যৌবনের এমবি যদি পুরাইয়া গেলে আসবে দায়া আর ধাক্কা মারিলে। দীপ্ত, আমি জানি তুমি কেন আমার মেয়েকে বিয়ে করেছো। সেটা হলো আমার সম্পত্তি। আমি মারা গেলে আমার এই সম্পত্তির মালিক হবে আমার এই দুই মেয়ে। তুমি আমার বড় মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছো যেন সম্পত্তির মালিক হতে পারো। সেই আশা তোমার কখনো পূরণ হবে না। আব্বা এসব আপনি কি বলছেন? এখানে 3 লক্ষ টাকা আছে, নাও। আরে নাও না। আমি এই টাকা দিয়ে কি করব? শোনো, এই টাকা আমাকে আর ফেরত দিতে হবে না। আমি তোমাকে দান করলাম। এই টাকা দিয়ে বিজনেস করবে, প্রতিষ্ঠিত হবে, আমার মেয়েকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকবে। কারণ বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? কি বলো তুমি? বাবা, তুমি কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে অপমান করে যাচ্ছ। সহ্যের কিন্তু একটা সীমা আছে। তুমি যদি আর একবার আমার স্বামীকে অপমান করেছো, আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার বাবা। বিয়াদব, তোমার কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? বেয়াদব আমি? তোমার সামনে তোমার ছোট মেয়ের জামাই যখন আমার স্বামীকে অপমান করেছিল, তখন তোমার এই গলা কোথায় ছিল? তখন তো তুমি কিছু বলোনি, আর এখন আমাকে বেয়াদব বলছো। তুমি আমাকে বেয়াদব হতে বাধ্য করেছো। আপু, তোমার যা বলো তুমি বাবাকে বলো। আমার হাজবেন্ডকে কেন বলছো? আমার হাজবেন্ড তো কিছু করেনি। এখন তোর মুখ থেকে খুব কথা বেরোচ্ছে, তাই না? তোর হাজবেন্ড যখন আমার স্বামীকে অপমান করেছিল, তখন তোর মুখের কথা কোথায় ছিল? নির্লজ্জ বেহায়ার মতো বিয়ের পর স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থেকে গেছিস, আবার কথা বলতেছিস। আখি, তুই কিন্তু বেয়াদবি সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তোর বাবার সাথে তুই বেয়াদবি করছিস। আরে তোর বাবা তো টাকা দিয়ে তোকে ভালো উপকার করছে। তোরা এই টাকা দিয়ে বিজনেস করবি, ভালোভাবে থাকবি, শান্তিতে থাকবি। তোদের ভালো দেখলে তো আমরাও শান্তিতে থাকতে পারবো। বা মা বা, এখন তুমিও সবার সাথে তাল মেলাচ্ছ, তাই না? আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তুমি তোমার এই ছোট মেয়ের জামাইয়ের সাথে তাল মেলাচ্ছ, তাই না? সেই শুরু থেকে তুমি তোমার এই ছোট মেয়ের জামাইয়ের সাথে তাল মেলাচ্ছ, তাই না? প্রথম থেকে সবাই ওর জামাই বাবা সবাই অপমান করে যাচ্ছে, কিচ্ছু বলোনি তুমি। আর আজকে তুমি বাবার সাথে তাল মেলাচ্ছ। এই নাও তোমার টাকা। তোমার টাকা তুমি তোমার কাছে রাখো, আর যদি না রাখতে পারো তোমার এই ঘর জামাইকে দাও। যদি সে অমানুষ থেকে মানুষ হতে পারে, বেহায়ের মতো শ্বশুর বাড়িতে পড়ে আছে। আর তোমাকে বলছি, তুমি আজকে থেকে মনে করবে আমি এতিম। আমার মা বাবা বোন আমার কেউ নেই। আমি আজকে থেকে অনাথ, আমি এতিম। তুমি আমাকে যেখানে রাখবে, যেভাবে রাখবে, আমি সেভাবেই থাকবো। কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্তও না। আরেকটা কথা, তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হয়ে থাকো, তাহলে আমার বাবাকে, আমার মাকে, আমার এই বোনকে, আর তার এই স্বামীকে, এদের সবাইকে তুমি দেখিয়ে দিবে যে তোমার যোগ্যতা কি। তুমিও জীবনে অনেক বড় হতে পারো। চলো এখান থেকে, এখানে আপনারা এক করতে থাকবো না। আসো। আখি, কাকিমা যাস না, জামাই দিও না। কি ব্যাপার, তুমি এখানে এভাবে বসে আছো, কাজে যাওনি? আখি, আমার মনে হয় তুমি আমার সাথে এসে ভুল করেছো। দেখো, তুমি বড় লোকের মেয়ে, আর আমি গরিব কৃষকের ছেলে। ধনী গরিবের কখনো মিল হতে পারে না। তোমার লাইফস্টাইল কত সুন্দর ছিল, কত শৌখিনভাবে জীবন কাটাতে, আর আমার এখানে এসে শখ পূরণ করা তো দূরে থাক, আধ পেটা খেয়েও থাকতে হচ্ছে। আমার মনে হয় আমি তোমাকে সুখে রাখতে পারছি না। তোমার বাবা মায়ের সিদ্ধান্ত মেনে নিয়েই তাদের সাথে থেকে যাওয়া তোমার উচিত ছিল, তাহলেই হয়তো ভালো হতো। আমার মনে হচ্ছে তুমি তোমার নিজের কপাল নিজেই পোড়াচ্ছ। হয়েছে বলা। দীপ্ত, তুমি জানো আমি তোমাকে কেন এত ভালোবাসি? কারণ তোমার মনটা একদম বাচ্চাদের মতো, সব কিছু নিয়ে বেশি বেশি ভাবো। আমি তো তোমাকে সেদিন বলেই দিয়েছি যে আমি এতিম, অনাথ, আমার কেউ নেই। আমার মা নেই, আমার বাবা নেই, আমার বোন, আমার ফ্যামিলির আমার কেউ নেই। এই দুনিয়াতে
শুধু তুমি আমার আপন, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর তুমি তো ভেঙে পড়ছো কেন? আমি জানি তুমি পারবে, সব কিছু ঠিক হয়ে যাবে। যদি আমি না পারি? যদি তুমি হেরে যাও তাহলে কি করবো? আমি তোমাকে ছেড়ে দেবো? পাগল একটা। যদি আমি এরকম ভাবতাম তাহলে কি আমি তোমার হাত ধরে আমার বাড়ি ছেড়ে চলে আসতাম? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তোমাকে ভালোবাসি বলেই তো তোমার সাথে চলে এসেছি। আর আমি জানি তুমি পারবে, কারণ তুমি অনেক ট্যালেন্টেড, অনেক পরিশ্রমী। আর আমি সবাইকে অনেক বড় গলায় বলে এসেছি যে আমার স্বামী সবাইকে দেখিয়ে দেবে। আর আমার বাবার অহংকারও একদিন একদম ভেঙে চুরমার হয়ে যাবে। তোমাকে পারতেই হবে। আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার পাশে আছি, তোমার শক্তি হই। তোমাকে কখনো হেরে যেতে দেবো না। আখি, তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়ে নিজেকে ধন্য মনে করছো। আসলে তোমার মতো অর্ধাঙ্গিনী পাশে থাকলে সবাই সফল হতে পারবে। আমি পারবো, আমি সফল হতে। তোমার মতো জীবন সঙ্গী পেয়ে তোমার থেকে আমি বেশি নিজেকে ঘৃণ্য মনে করি। আর আমি জানি তুমি পারবে, সেজন্য তোমার ভেঙে পড়ো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন আমরা অনেক সাকসেসফুল হয়ে যাব, দেখবে। একদিন আমাদের বাড়ি হবে, আমাদের গাড়ি হবে, আর আমার বাবার অহংকারও একদিন ভেঙে যাবে। আমি পারবো, তোমাকে পারতেই হবে। এবার যাও। যাই। এই তুমি কি করতেছো? তুমি তুমি হঠাৎ? আমি হঠাৎ মানে আমার রুমে আমি আসবো না? তুমি ব্যাগ নিয়ে কই যাচ্ছ? ও তোমাকে তো বলাই হয় নাই, খুব জরুরি কাজে আমাকে লন্ডন যেতে হবে, বুঝছো? ব্যবসায়িক কাজ তো, খুব দ্রুত সেরে চলে আসবো, সমস্যা নাই। আরে লন্ডন কেন যাবা? ওইখানে তো কেউ থাকে না। আরে বাবা, ব্যবসায়িক কাজে যাচ্ছি, এটা তুমি বুঝবা না। আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে না? নিজের একটা জায়গা কিনতে হবে না? বাড়ি করতে হবে না? বোঝে না বোকা। আমি তোমাকে ফোন দিয়ে জানাবো, ঠিক আছে? আসি। আচ্ছা ঠিক আছে, বাই। সাবধানে যেও। রে মেরে বাতি জ্বলে রে, টুন টুনা টুন টুন। রে মেরে বাতি জ্বলে রে, টুন টুনা টুন টুন। বাবা, তুমি আমাকে ডেকে পাঠাইলে কেন বলো তো? আরে লাগবে না, লাগবে না। বিষয় হলো কি, 2-3 বছর আগে আপনার মেয়ের সাথে আমার একটা মানে সম্পর্ক ছিল, কিন্তু আপনার মেয়ে তো আমাকে ধোঁকা দিয়ে একটা কৃষকের বাচ্চারে বিয়ে করছে। আমি কিছু মনে করি নাই, শুধু আপনার মুখের দিকে তাকাইয়া, কারণ আমি আপনারে সম্মান করি তো। তারপরে যেটা হইল, আপনার ছোট মেয়ের জামাই আর আপনি একটা নাকি মাছের ফিশারির ব্যবসা শুরু করছেন, সেই জন্য টাকা লাগে। আপনার কথা বইলা আপনার ছোট মেয়ের জামাই আমার কাছ থেকে 4 কোটি টাকা নিছে। তারপর থেকে তারে আমি আর এখন পর্যন্ত খুঁজা পাইতেছি না। ঘটনাটা ঠিক বলেন। আরে বাবা, তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কি 4 কোটি টাকা, মাছের খামার, এগুলা কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কারে কি বুঝাইলাম? আপনি আর আপনার মেয়ের জামাই মিলা মাছের ফিশারির ব্যবসা দিচ্ছেন। আপনার মেয়ের জামাই আমার কাছ থেকে 4 কোটি টাকা নিচ্ছে, তার মধ্যে 70% ব্যবসার লাভ আমার দেওয়ার কথা। কি বলতেছো বাবা? আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না। মাছের ঘের 4 কোটি টাকা, 70% তোমার, 30% তার। আসলে বাবা, আমি তো কিছুই জানি না। তাছাড়া তো আমার তো কোনো মাছের ঘেরই নাই। একটা কথা তো তোরে ভালো মতো কইতেছি, ওর ভাইয়ার জামাই রে যদি আমার সামনে আইনা হাজির না করস, তাইলে তোরে আর তোর ভাইয়ার জামাই রে কইরা দে। কথাটা ভালো মতো মনে রাখ।
যদি 4 কোটি টাকা না দেস তোগো ঘর বাড়ি যা আছে সব আমার নামে লেখা নেব, মনে থাকে যা। বাবারে, আমি তো তোমার কাছ থেকে টাকা নেই নাই, তুমি আমার ঘর বাড়ি এগুলা লিখে নিবা, দখল করে নিবা, এটা কেন নিবা আমি তো কিছু বুঝতেছি না। ওই বেটা, তোর জামাই টাকা নেওয়া যেই কথা তোরও একই কথা। তোরা দুইজনে আমার কাছ থেকে টাকা নিস, যদি আমার টাকা না দেস আমি দিন একবারে সামনে থেকে চা কইতাছি না। একেবারে আখির মা, আখির মা, আখির মা, তোমরা কই আছো? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আহা, কি হয়েছে? আর আমি শেষ হয়ে গেছি, আমি শেষ, আমি আচ্ছা, তুমি শেষ। বসো বসো বসো। কি হয়েছে এখন বলো। আরে কি হয় নাই সেটা বলো। বাবা তুমি খুলে না বললে আমরা কি করে বুঝবো? এই তোর স্বামী কই? তোর জামাই কোথায়? বাবা ও তো কাল রাত্রে দেশের বাইরে গেছে, আমাকে বললো কি নাকি ইমার্জেন্সি একটা কাজ আছে, এই জন্য সে চলে গেছে। কি কইলি? তোর জামাই দেশের বাইরে চলে গেছে? হাই হাই রে আল্লাহ রে, আমি ধ্বংস হয়ে গেলাম রে, আমি ধ্বংস হয়ে গেলাম। থেকে ধ্বংস হয়ে গেলাম বলতেছো? আহ! কি হয়েছে বলো তো এবার। আরে তোমার জামাই, তোমার এই মেয়ের জামাই, ওই যে সন্ত্রাসী সেন্টু আছে না, তার কাছ থেকে 4 কোটি টাকা নিছে বিজনেসের কথা বলে আমার নাম দিয়া। 4 কোটি টাকা? হ্যাঁ 4 কোটি টাকা। এখন সে বলছে ওর জামাইরে যদি তার হাতে তুলে না দেই তাহলে নাকি আমার বাড়ি ঘর সয় সম্পত্তি যা আছে সব দখল করে নিয়ে যাইবো। হাই হাই রে, আমি ধ্বংস হয়ে গেলাম। আমার এত কষ্টে গড়া সংসার, এই বাড়ি সব সম্পত্তি নিয়ে যাইবো, আমি পথের ফকির হয়ে যাবো। হাই হাই রে, হারামির বাচ্চা, হারামির বাচ্চারে আমার নিজের পোলার মতো ভাবছি, কত আদর করছি, আর ওই হারামির পোলা আমার কলিজাতে আঘাত মারছে। ওর কথায় আমার বড় মাইয়ার জামাইরে আমি বাড়ির থেকে দূর দূর করে দাঁড়াইয়া দিছি। হাই হাই রে, আমি কি ভুল করলাম রে, আমি কি ভুল করলাম? হ্যাঁ ঠিকই বলেছ। তুমি তোমার ছোট মেয়ের জামাইয়ের কথা শুনে আমার বড় মেয়েকে আর বড় মেয়ের জামাইকে অপমান করেছো, অপদস্থ করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তার ফল তুমি এখন পেয়েছো। তুমি নিঃস্ব তো হয়েছই, সাথে আমাদেরকেও করেছো। এই এই তুমি কি আমার বউ না আমার শত্রু সেটা আগে বলো। তুমি আমার বিপক্ষে কথা বলতেছো। হাই হাই রে, আমার পক্ষে কেউ কথা বলে না। বাবা তোমার তো সম্পত্তি গেছে, আর আমার তো স্বামী সংসার সবই গেল, আমার কি হবে মা এখন? যা হবার তাই হবে। বড় মেয়ে আর বড় মেয়ের জামাইকে এ বাসা থেকে যেভাবে তাড়িয়েছে তাদের অভিশাপ লেগেছে। তারা তো মুখে অভিশাপ দেয় নাই, কিন্তু মন থেকে ঠিকই লেগে গেছে। এখন বোঝো। আকি কই, তাড়াতাড়ি আসো, আমার মিটিং লেট হয়ে যাচ্ছে না। হ্যাঁ কি? আরে আমার গ্লাসটা খুঁজে পাচ্ছি না, কোথায়? তাই তো, কোথায় গেল? আমি জানতাম এগুলোর খোঁজ তুমিই রাখবে। মানে তোমার সবকিছু খেয়াল কি আমাকেই রাখতে হবে? তো কে খেয়াল রাখবে শুনি? আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, আমার খেয়াল তো তোমারই রাখতে হবে। সবকিছু আমি, কিন্তু এই যে পাঞ্জাবের বাটন, শার্টের বাটন, এগুলো লাগানো তুমি কেন ভুলে যাও বলো তো? মানে এটার খেয়াল আমাকে রাখতে হবে? আরে আমি যদি সব লাগাই তাহলে তোমার কাজ কি? হ্যাঁ তোমার কি কাজ দেখি? দেখেছ, আমি বলেছিলাম না যে একদিন অনেক উন্নতি দেবো তুমি। আমার কথা আজকে সত্যি হয়েছে। আজকে আমাদের সব কিছু আছে, আর সব কিছু হয়েছে তোমার পরিশ্রম, তোমার অনেস্টি আর তোমার ডেডিকেশনের। একটা সময় আমাদের কাছে কিচ্ছু ছিল না, আমরা কত কষ্ট করেছি।
আমরা ঠিকমতো খেতে পারতাম না। আর আজকে আজকে আল্লাহ আমাদেরকে এত দিয়েছে যে আমরা চাইলে অনেক মানুষকে খাওয়াতে পারবো। সব কিছু হয়েছে তোমার জন্য। না, আমার জন্য কিছু হয়নি, সব কিছু হয়েছে আল্লাহ আর তোমার সাপোর্টের জন্য। যদি এই দুজনের সাপোর্ট না থাকতো তাহলে এই পর্যায়ে কখনোই আমি আসতে পারতাম না। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কথায় আছে না, শূন্য পকেটে যে নারী পাশে থাকেন সফলতায় সঙ্গী হওয়ার যোগ্যতা সে রাখে। তুমি আমার সফল জীবন সঙ্গিনী। আর তুমি আমার রিয়েল হিরো। আচ্ছা শোনো না, আমি অনেকদিন ধরেই মনে মনে ভেবে রেখেছি যে তুমি যদি নিজের টাকা একটা বাড়ি করবে সেদিন আমি কিছু অনাথ মানুষকে খাও। আজকে তো আল্লাহর রহমতে আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে। তো তুমি যদি পারমিশন দাও তাহলে আমি কিছু অনাথ মানুষকে দাওয়াত করে খাওয়াতাম। আচ্ছা তুমি কি পাগল? হ্যাঁ, অনুমতি চাইছো কার কাছে? আমার যা যা আছে সব তো তোমারই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ঠিক আছে? আচ্ছা কি? মিটিংয়ে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, মিটিংয়ে যেতে হবে তো। হ্যাঁ। তাড়াতাড়ি চলে আসবে, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সেটা? রিয়েলি? ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এই সুযোগ তো মিস করা চলবে না। আসি। আচ্ছা, সাবধানে যেও। মা, আমার তো অনেক ক্ষুধা লাগছে। বাবা তো এখন পর্যন্ত খাবার নিয়ে আসলো না। মা একটু সহ্য কর, তোর বাবা মনে হয় খাবারই খুঁজতে গিয়েছে, হয়তো এখনই চলে আসবে। আমি তো আর থাকতে পারতেছি না। আমারও অনেক পিপাসা পেয়েছে, যদি একটু পানি পেতাম তাহলে অনেক ভালো হতো। ওই তো তোর বাবা চলে এসেছে। বাবা, তুমি খাবার আনছো? দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি খাবো। বউ, আমি অনেক জায়গায় কাজ খোঁজ করছি, সত্যি কথা কইতেছি, কেউ আমাকে কাজ দেয় না। কয়েকজনের কাছে হাতও পাচ্ছি, কেউ আমাকে কিছু দেয় নাই। মানুষ না কেন জানি পাষাণ হয়ে গেছে। পানিয়েছি পানি। আমি কত ভাগা বাবা, আমি কেমন পুরুষ এলাম। আমার স্ত্রীর মুখে আমি খাওয়ান দিতে পারি না, আমার সন্তানের মুখে আমি খাওয়ান তুলে দিতে পারতেছি না। আমি আর কত ভাগা বাবা। না, এভাবে এত কষ্ট করার কোনো মানে হয় না। আমি প্রয়োজনে ভিক্ষা করব, ভিক্ষা করে আমার স্ত্রী সন্তানের মুখে খাওয়ান তুলে দেব। বাবা, বাবা একটু খারাপ লাগছে, একটু দাঁড়াও দাঁড়াও। আপনারা কারা? বাবা, আমরা আমরা ভিক্ষুক, ভিক্ষুক। তোমার কাছে কিছু টাকা হবে? আমাদের কিছু টাকা দাও না। আমরা 2-3 দিন থেকে কিছু খাই নাই বাবা, দাও না, কিছু টাকা দাও, দাও। তোমার পায়ে ধরে বলছি, পায়ে ধরা লাগবে না, খাবারই তো খাবেন। আমাদের বাসা আমার মালিক গরিব মিসকিনি খাওয়াচ্ছে, চলুন আমার বাসা চলুন। সত্যি বলছো বাবা? জি অবশ্যই। চলো চলো চলেন বাবা। আপনারা এখানে বসুন, ম্যাডাম আসলে খাবার দিন। কি করো তুমি? জানো না মানুষের বাড়িতে আসলে সোফায় বসতে হয় না? নিচে বসো, তুমি জানো না তুমি এখন রাস্তার ফকির? ভুলে যাও কেন? বসো। তুমি ঠিকই কইছ, আমরা তো এখন রাস্তার ফকির।
এত সুন্দর এরকম একটা বাড়ি তো আমাদেরও ছিল ছিল না? কত সুখে আছিলাম, কত শান্তিতে আছিলাম। কোথায় গো হলো তোমার? উফ, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আরে আসছি। আমার থেকে তোমার রেডি হতে বেশি টাইম লাগে। চল। চলো। তোমার মেয়ের বাড়ি। চুপ থাকো, এটা আমাকে মেয়ের বাড়ি। ওরা যদি জানতে পারে আমরা তাদের বাড়িতে আইছি, তাহলে আমাকে দূর দূর করে দাঁড়াই দিব। মুখ ডাকো, চলো চল। তাড়াতাড়ি আসো গো। আপনারা আপনারা তো রাজ। আসলে মা, আমরা তো গরিব মানুষ, রাস্তাঘাটে ভিক্ষা করে খাই। শুনলাম আপনারা এখানে নাকি আল্লাহ রাস্তায় খাওয়ান, তাই আমরা খাইতে আসছি। ও আচ্ছা, কিন্তু আজকে তো খাবার সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, 1000। এই নিন, এই টাকাটা দিয়ে বাড়িতে কিছু কিনি। না না মা, আমাদের টাকা লাগবে না, আমাদের টাকা লাগবে না। না না, কেন লাগবে না? নিন ধরুন তো। আমরা তো আপনাদের ছেলে মেয়ের মতোই, এটাতে বাইরে কিছু খেয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, আপনাদের মুখটা ঢাকা কেন? আপনারা কি লজ্জা পাচ্ছেন? দেখুন, লজ্জার কিছু নেই, আমরা সবাই একসাথেই খাই, কিন্তু আনফরচুনেটলি আজকে খাবারটা শেষ হয়ে গেছে, এই জন্য আর কি কিছু মনে করবেন না। হ্যাঁ, তাই তো আমিও খেয়াল করিনি। আপনাদের মুখ ঢাকা কেন? কোনো সমস্যা? না না, আমরা এইভাবে মুখ ঢেকে রাখি, আমরা সবার সামনে মুখ খুলে যাই না মা। আচ্ছা, আপনার কণ্ঠটা এরকম চেনা চেনা লাগছে কেন? দেখি দেখি। বাবা, মা, জোশ, বাবা, তোমাদের এই অবস্থা কেন? মা, মা, তোমার চেহারার কি অবস্থা হয়ে গেছে? জয়, তোর জামাই কোথায়? আপু, আমার জীবন তো শেষ, আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। আমার হাজবেন্ড একটা ধোঁকাবাজ। ছোট জামাই আমাদের এলাকার সন্ত্রাসীর কাছ থেকে 4 কোটি টাকা ঋণ নিয়েছে, আর সেজন্য আমাদের বাড়ি ঘর সব কিছু মর্টগেজে রেখেছে, এমনকি তোর বাবার সাইনও নকল করেছে। আর সেসব টাকা পয়সা নিয়ে বিদেশে বাড়ি জমিয়েছে। আর সেই সন্ত্রাসী টাকা পয়সা পায়নি বলে আমাদের বাড়ি ঘর সব কিছু রেখে দিয়েছে, আর আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর থেকে আমরা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি, যখন একটু খাবার পাই 3 জনে মিলেমিশে খাই, আর না পেলে না খেয়ে থাকি রে মা। বাবা, মা, তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তোমরা আমাকে জানাওনি কেন? তোমাদের জামাইকে জানানোই কেন? বাবা, আমি কি তোমার সন্তান না? তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তোমরা রাস্তায় রাস্তায় ঘুরছো, আমাদেরকে কেন জানাওনি? মারে, সবই তো আমার পাপের ফসল, খেসারত তো আমাকে দিতে হবে। যে বেমানটাকে আমি আদর করে বুকে টেনে নিলাম, সে আমার বুকে ক্ষত করে দিয়ে চলে গেছে। আর যে জামাই, আমার লক্ষ্মী জামাই, যে আমার আপন করে নিতে চাইছে, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিছি। আমি চরম অপমান করছি, এই জন্যে আল্লাহ আমার উপরে গজব নাজিল করছে রে মা। আর আমার কারণে আমার ছোট মেয়েটার জীবনটা বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা এখন রাস্তায় ঘুরতেছি, রাস্তায় থাকতেছি। বাবা, আমার কথা মামুকে দিয়ে চলো বউ। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ দুনিয়া তো অনেক বড়, যে কোনো একটা জায়গাতে থাকার ব্যবস্থা করব, তুমি আমাদেরকে মাফ করে দিও বাবা। ছি বাবা, ছি, সন্তানের কাছে মাপ চাইতে হয় না। আপনি আমাকে সন্তানের মতো না মানলেও আমি আপনাকে বাবার মতোই দেখেছি, আপনাকে মায়ের মতো দেখেছি, আর জুইকে বোনের মতো দেখেছি। আমি জানি আপনারা অনেক অনুতপ্ত, কারণ আপনারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, কিন্তু কেউ যদি তার ভুল বুঝতে পারে তাকে আর ক্ষমা চাইতে হয় না।
আল্লাহ তাকে আগেই ক্ষমা করে দেয়। আর দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। সন্তানের কাছে ক্ষমা চাইলে সন্তানের পাপ হয়। আর আপনারা রাস্তায় গিয়ে থাকবেন কেন? এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি এসব কার? আপনাদের। ছোটবেলা থেকে সন্তানদেরকে বাবা মা বড় করে তোলে, আর বাবা মা বয়স্ক হয়ে গেলে সন্তানরা তাদেরকে লালন পালন করে। আমি চাই আপনাদের শেষ বয়সে আমি আপনাদের অবলম্বন হতো। তাই দয়া করে এমন কথা মুখে আনবেন না। আপনাদের ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আমি আপনাদের উপর রাগ করিনি। সন্তান কখনো বাবা মার উপর রাগ করতে পারে? আজ থেকে এই বাড়ি, এই সহায় সম্পত্তি সবকিছু আপনাদের, আর আমরা একসাথে থাকবো। আপনারা যেতে চাইলেও আপনাদেরকে কিভাবে যেতে দিতে পারি বলে? আপনার মেয়ে তো অন্তঃসত্ত্বা, মা হতে চলেছে। আমরা তো বাবা মা হয়ে যাব, আর আপনারা নানা নানি নাতিপুতির সাথে খেলবেন না? অবশ্যই, অবশ্যই খেলবো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। জামাই বাবাজি, তুমি আমার জীবনের সবচেয়ে বড় জিনিস উপহার দিতেছো জামাই বাবাজি। আজ থেকে তুমি আমার আদরের বড় জামাই।